হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 9 পেজ নাম্বার 131 ভিডিও পার্ট নাম্বার হচ্ছে 18 করব। কোষে দিকে 9 ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য ট্রান্সভার্সাল অ্যান্ড মিড পয়েন্ট থিওরাম থেকে। আজকে আমরা করব 13 নাম্বারটা। কি বলেছে দেখো, বলেছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এ বিন্দু দিয়ে পি কিউ যে কোনো একটি সরলরেখা বি কমা সি এবং ডি বিন্দু থেকে পি কিউ সরলরেখার উপর লম্ব যথাক্রমে বিএল, সিএম এবং ডিএন প্রমাণ করি যে ডিএল ইকুয়াল টু ডিএম। কে বলেছে দেখো, এবিসি ত্রিভুজের প্রথমে আমরা কি করব, প্রথমে একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করে নেব। নাম দেব এ বি, এই বিন্দুটার নাম হচ্ছে সি। বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এই বিসি বাহুর মধ্যবিন্দু অর্থাৎ মিডল পয়েন্ট। ওকে, এখানে আমরা কোথাও ডি নিলাম। ওকে, যদিও এটা এখানে হতো তাহলে আরও বেটার হতো ছবিটা। ওকে, এ বিন্দু দিয়ে পি কিউ, এই এ বিন্দু দিয়ে পি কিউ যে কোনো একটি সরলরেখা, যে কোনো একটি সরলরেখা, তাহলে এ বিন্দু থেকে আমরা পি কিউ একটি সরলরেখা টেনে নেব। নাম দেব পি কিউ। ওকে, বি সি এবং ডি, বি সি এবং ডি, বি সি এবং ডি বিন্দু থেকে পি কিউ সরলরেখার উপর লম্ব যথাক্রমে বিএল, তাহলে বি থেকে আমরা এল একটা লম্ব টানবো, বি এটা নাম দেব এল। ঠিক একইভাবে সিএম, ওকে, সি থেকে এম একটা লম্ব টানবো, নাম দেব এম, সি এম। ওকে, তারপরে আছে ডিএম, তাই ডি থেকে একটা লম্ব টানবো আমরা, তার নাম দেব এল। এবার কি বলেছে প্রমাণ করতে ডিএল, দেখো ডি এল, ডিএলকে যদি আমরা যুক্ত করে নিই তাহলে প্রমাণটা কি দাঁড়াচ্ছে, ডিএল ইকুয়াল টু ডিএম, ডিএল ইকুয়াল টু ডিএম। আচ্ছা, ডিএম যুক্ত করব। উপপাদ্য অনুযায়ী এই বাহুটা সমান হবে। ওকে, কিন্তু এখন চোখে দেখে মনে হচ্ছে এই বাহুটা ছোটো এই বাহুটা বড়, কিন্তু আমি যদি এই বিন্দুটা এখানে নিতাম তাহলে কিন্তু এই ডিটা এখানে হতো। ওকে, তো ছবিটা তোমরা ভালো মতো করে আঁকবে, এর মাঝামাঝি ডিকে নেবে, তাহলে এই বিন্দুটাকে এখানে করবে, তাহলে দেখবে যে এদের মধ্যে দূরত্বটা সমান হবে আর এই বাহুটার সাথে এই বাহুটার দূরত্বটা সমান হবে। ওকে, আমি তো বলেই দিলাম। এবার আমরা লিখব প্রদত্ত। প্রদত্তে আমরা কি করব, এবিসি থেকে শুরু করে আমরা ডিএন পর্যন্ত পুরোটা কোশ্চেনটা লিখে নেব। এ বিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু সেটা কি ডি। তারপরে বলেছে এ বিন্দু দিয়ে পি কিউ
যে কোনো একটি সরলরেখা, যে কোনো একটি সরলরেখা পি কমা সি এবং ডি বিন্দু থেকে পি কিউ সরলরেখার উপর লম্ব ওকে, যথাক্রমে দেখো লম্ব যথাক্রমে বিএল, সিএম এবং ডিএন। এরপরে আমরা লিখব প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, দেখো প্রমাণ করতে হবে যে প্রমাণ করি যে ডিএল ইকুয়াল টু ডিএম, এরপরে চলে আসবো আমরা প্রমাণে। এখানে অঙ্কনের প্রয়োজন নেই, কেন কি প্রোতে যা কিছু বলেছে সেটার মধ্যে ছবি আমার কমপ্লিট। ওকে, যদি এক্সট্রা কিছু করতে হয় তারপরে আমাদের অঙ্কন লিখতে হয়। ওকে, তাহলে অঙ্কটা কখন লিখতে হবে? কোশ্চেনের বাইরে যদি কোনো কিছু আমাদের আঁকতে হয় তাহলে আমরা অঙ্কন লিখব, এই জিনিসটা ক্লিয়ার করে। এবার দেখো প্রমাণ যদি আমরা লিখি তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু কি না, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, কিন্তু বিসি সরলরেখার উপর যেমন বিএল, সিএম আর ডিএন লম্বভাবে অবস্থিত। তাহলে আমরা লিখব বিসি সরলরেখার উপর বিএল, সিএম ও ডিএন, দেখো ডিএন কি লম্বভাবে অবস্থিত, কোশ্চেনেও বলে দেওয়া ছিল লম্বভাবে অবস্থিত। ওকে, তাহলে সুতরাং আমরা বলতে পারি যে দেখো বিএল যেহেতু লম্বভাবে অবস্থিত, তাহলে বিএল, সিএম আর ডিএন ওকে পরস্পর সমান্তরাল, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাই লিখব যে বিএল কমা সিএম ও ডিএন পরস্পর সমান্তরাল। ওকে, অর্থাৎ এভাবে লিখতে পারি যে অর্থাৎ আমরা যদি চিহ্ন দিয়ে বোঝাই তাহলে কি বোঝাবো, যে বিএল সমান্তরাল চিহ্ন, দেখো বিএল সমান্তরাল সিএম, এর সাথে সমান্তরাল দেখো একই সমান্তরাল সরলরেখায় ডিএন, তাহলে লিখব ডিএন। ওকে, আবার বিএল, সিএম আর ডিএন পরস্পর সমান্তরাল এবং বিসি আর এলএম তাদের ভেদক। দেখো এখানে বিসি, ওকে বিসি আর এলএমটা কি ভেদক, কেন এই তিনটে সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে আমরা লিখব যে সমান্তরাল। আচ্ছা, আবার এর জায়গায় আমরা লিখি এবং বিসি ও এলএম, বিসি ও এলএম ওকে এই তিনটি সমান্তরাল সরলরেখার ভেদক, কেন কি যখন বিএল টেনেছি তখন বিতে ছেদ করেছে আর এলকে ছেদ করেছে, যখন এনডি টেনেছি তাহলে এই সরলরেখাটা এনকে ছেদ করেছে, ডিকে ছেদ করেছে। ওকে, তাই লিখবো আমরা বিসি ও এলএম, ওকে বিসি ও এলএম তাদের ভেদক। ওকে,
তাহলে দেখো ডি কিন্তু বিসি এর মধ্যবিন্দু, এটা কোশ্চেনে বলে দেওয়া আছে যে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। দেখো ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে লিখব ডি। সুতরাং ডি বিসি এর মধ্যবিন্দু, এখানে লিখতে পারি প্রদত্ত, কেন কি এটা কোশ্চেনে বলে দেওয়া ছিল। তাহলে দেখো এন, এই এন এন হচ্ছে এল এম এর মধ্যবিন্দু। যদি ডি বিসি এর মধ্যবিন্দু হয়ে থাকে তাহলে এন, কেন কি ডিকে ধরে আমরা লম্ব টেনেছি, তাহলে বলতে পারি এন হচ্ছে এল এম এর মধ্যবিন্দু। তাহলে সুতরাং এল এটা এন, ওকে, এন এল এম এর মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু। এখন এন এল ডি, দেখো এন এল ডি অর্থাৎ এই ত্রিভুজটা, তাই লিখব ত্রিভুজ এন এল ডি ও ত্রিভুজ এন এম ডি, এন এম ডি অর্থাৎ এন এম ডি এই ত্রিভুজটা। তাহলে ত্রিভুজ এন এম ডি এর মধ্যে দেখো আমরা প্রথমে নিলাম এল এন এল ডি এই ত্রিভুজ আর এন ডি এম এই ত্রিভুজের এল এন, ওকে, এই বাহুটা আর এন এম বাহুটা সমান। ওকে, যেহেতু এটা মধ্যবিন্দু, দেখো এটা অলরেডি আমরা লিখতে পারি, যেহেতু মধ্যবিন্দু ছিল এন এল এম এর মধ্যবিন্দু, তাহলে সুতরাং আমরা লিখব যে এন এল ইকুয়াল টু এন এম। কেন কি হচ্ছে এন এর মধ্যবিন্দু, এটা অলরেডি লিখেছি, তবু আরেকটু এখানে আমরা মেনশন করে দিতে পারি যে এন এল এম এর মধ্যবিন্দু। ওকে, তাহলে একটি বাহু সমান দেখালাম। এবার দেখো আমরা যেহেতু লম্ব টেনেছি, ডি থেকে এন লম্ব টেনেছি, তাহলে আমরা লিখতে পারি এল এন ডি। এল এন ডি লম্ব কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? 90 ডিগ্রি। তাহলে এল এন ডি এই ত্রিভুজের, তাহলে লিখব কোণ এল এন ডি ইকুয়াল টু, দেখো এই কোণটা এবার এম এন ডি। ওকে, এটাও 90 ডিগ্রি হবে, কেন এটা 90 হলে পরে এটাও 90, লিখব এম এন ডি কোণ এম এন ডি। ওকে, এগুলোকে প্রত্যেকটি কিন্তু সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এবং আরেকটা শর্ত দেখো, এই দুটো ত্রিভুজের মধ্যে, এই ত্রিভুজ এনডি কিন্তু এই ত্রিভুজের মধ্যে একটি বাহু, আর এনডি কিন্তু এই ত্রিভুজটার মধ্যে একটা বাহু। তাহলে আমরা বলতে পারি এনডি হচ্ছে সাধারণ বাহু, দুজনের মধ্যেই আছে, তাহলে লিখব এনডি সাধারণ বাহু। ওকে, যে কোনো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে গেলে আমাদের তিনটা শর্ত লাগে। তাহলে প্রথম শর্ত এটা দেখালাম যে এই বাহুর সাথে এই বাহুটা সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান। এরপরে আমরা দেখালাম কি, যে এনডি হচ্ছে সাধারণ বাহু, তাহলে আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম। তাই লিখব ত্রিভুজ দুটোকে এখানে লিখে দেওয়া আছে, তাহলে ত্রিভুজ এন এল ডি সর্বসম ত্রিভুজ এন এম ডি। ওকে, তাই লিখব সর্বসমতার শর্ত অনুসারে। তাহলে আমরা লিখব যে দেখো প্রথমে বাহু অর্থাৎ সর্বসমতার ওকে, বাহু অ্যাঙ্গেল আবার বাহু, তাহলে কীভাবে লিখব, বাহু কোন বাহু অ্যাকচুয়ালি, তাহলে ওকে এই লিখে দিয়েছি, তো চলো সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে। সুতরাং এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম, মানে এন এল ডি,
ওকে, এই ত্রিভুজটা আর এনএমডি, তাহলে এই ত্রিভুজের এটা সাধারণ বাহু, এই দুটো বাহু সমান, এই দুটো কোণ সমান, তাহলে আমরা বলতে পারি যে ডিএল এই বাহুটা আর ডিএম বাহুটা সমান। ওকে, তাহলে আমরা লিখব যে ডিএন ডি এল ইকুয়াল টু ডিএম। এটাই প্রমাণ করতে বলেছে। দেখো প্রমাণটা বলেছে ডিএল ইকুয়াল টু ডিএম, তাহলে এখানে আমরা লিখব যে প্রমাণিত। ওকে, আচ্ছা এই ছবিটা যদি আরেকবার অঙ্কন করি, কেন কি এই বাহু দুটো চোখে দেখে মনে হচ্ছে না সমান, কিন্তু উপপাদ্যর ক্ষেত্রে কিন্তু আমরা এই ছবিটা দিতে পারি। ওকে, তোমরা দিতে পারো, সেটা একদম সমান দেখাতে হবে এরকম কোনো মানে নেই। আচ্ছা আরেকবার ছবিটা যদি অঙ্কন করি আমরা, বি সি, ওকে, এর মধ্যবিন্দুটা আগে নিই। এর মধ্যবিন্দু বিসির মধ্যবিন্দু হচ্ছে ডি। এবার আমরা ওকে, এবার এটা আমরা যুক্ত করব। তাহলে প্রথমে আমরা কি এঁকেছি, এবিসি ত্রিভুজ, এ বি সি। এবার এই বিন্দু দিয়ে আমরা পি কিউ এর সমান্তরাল সরলরেখা একটা অঙ্কন করব। এই ধরনের একটা সমান্তরাল সরলরেখা, এর নাম দেব পি কিউ। এবার বি এর একটা লম্ব টানবো, যেটার নাম হচ্ছে বিএল। ঠিক একইভাবে সিএম, যেভাবে কোশ্চেনে বলেছে সেইভাবে লিখছি, এটা হচ্ছে সি এম। ঠিক একইভাবে দেখো আমরা এটা একটা লম্ব টানবো ডি থেকে, এটা হচ্ছে ডিএম। এবার কি করব, এল থেকে আমরা ডিকে যুক্ত করে নেব, এল ডি আর এম ডি। দেখো এবার মনে হচ্ছে না দুটোই সমান। ওকে, তাহলে এই ছবিটাও কারেক্ট আর এই ছবিটাও কিন্তু কারেক্ট। ওকে, কেন, যেহেতু উপপাদ্যর ক্ষেত্রে আমরা বাহুগুলো চোখে দেখে হয়তো সমান বুঝতে নাও পারি, কিন্তু উপপাদ্য অনুযায়ী আমাদের থিওরাম অনুযায়ী আমাদেরকে সেটা সমান দেখাতে হবে। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 19-এ বাকি অঙ্কগুলো করব।